নির্বাচন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ যে 6টি কমিশনের ভিতরে সম্ভবত 4টি কমিশন তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছে বা সংস্কার প্রস্তাবগুলো জমা দিয়েছে। আমরা সেখানে দেখলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনিও আপনাদের পক্ষ থেকে যে কাজটি আপনারা গত প্রায় 3-3.5 মাস ধরে করেছেন সেটির একটি সারাংশ বলেছে, কিন্তু সেখানে আসলে এত বেশি সংস্কারের বিষয় যে আমাদের কাছে একটু ক্লিয়ার নাই। একটু মোটা দাগে কি বলবেন যে এখন যে জায়গাটায় আমরা আছি সেখান থেকে বেসিক কোন কোন জায়গায় আপনারা প্রস্তাব করেছেন, একটু ছোট্ট করে। একটা সবার কাছে এটা অলরেডি অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার লাগবে। ওটা ছাড়া আসলে আপনি যত যাই করুন না কেন কোনো লাভ নেই। আমাদের নির্বাচন টেকনিক্যালি নির্বাচন কমিশন নির্বাচন করে, আমাদের সাংবিধানিকভাবে আইন আছে, এগুলোর মধ্যে প্রচুর সমস্যা আছে, তাদের শক্তি আছে এখনো এক্সিস্টিং এতে, এগুলো আমরা আরো বাড়ানোর প্রস্তাব করেছি। নির্বাচন কমিশনের একটা উদাহরণ দেই, স্থানীয় সরকার নির্বাচন করা কিন্তু নির্বাচন কমিশনের এখতিয়ার না, সরকার যদি তাকে বলে তাহলে পারবে। সো আমরা বলেছি কনস্টিটিউশনাল এটা তাকে দিতে হবে। তারপর ধরুন নির্বাচনী ব্যবস্থাপনায় সরকারের হস্তক্ষেপের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইনভলভমেন্ট, যেমন ধরুন রিটার্নিং অফিসার্স, তারা সব হচ্ছে ডিসি, আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার্স সব হচ্ছে ইএনও। আমরা খুব স্ট্রংলি সাজেস্ট করছি যে নির্বাচন কমিশন তার নিজস্ব কর্মকর্তা দিয়ে রিটার্নিং অফিসার দেবে। কিছু কিছু জায়গায় মানে আছে, জাতীয় নির্বাচনে কখনো এটা হয়নি, আচ্ছা, উপনির্বাচনে হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচনে আচ্ছা, কখনো আচ্ছা, কখনো, জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত হয়নি। ওটা করবেন, এবং যদি যথেষ্ট পরিমাণ তাদের কর্মকর্তা না পাওয়া যায় তাহলে অল আদার ক্যাডার্স, মানে শুধু প্রশাসন না, আচ্ছা, অন্য ক্যাডার থেকেও হতে পারে, সেটাও করতে পারে। শুধু সেটা না, আমরা এই যে নির্বাচন কমিশন সচিবালয়, যে নির্বাচন কমিশনে একজন প্রশাসনের সচিব কেন সচিব হবে? এটা শুধু এই কমিশন না, প্রত্যেকটা কমিশনে একজন করে প্রশাসন। আমরা একটা আলাদা সার্ভিস ফর ইলেকশন কমিশন, একটা ভিন্ন সার্ভিস তৈরি হবে, ওখানে ইলেকশন কমিশনের জন্য নিয়োগ হবে, তারাই ধাপে ধাপে গিয়ে সচিব পর্যন্ত হবে। ওই নিয়মের ভিতরে কি নির্বাচন কমিশনার নিয়োগের নিয়মও কি এটার ভিতরে থাকবে? আসছি না, ওটার মধ্যে না, এটা হলো তাদের সার্ভিস প্রশাসক। আমরা নির্বাচন কমিশনের জন্য একটা আলাদা আইন, একটু খেয়াল করি, নির্বাচন কমিশন নিয়োগ না, নির্বাচন কমিশনের জন্য একটা স্বয়ংসম্পূর্ণ আইন। ওর মধ্যে নিয়োগের একটা অংশ থাকবে, তাদের বিধিমালা, তাদের ক্ষমতা, তাদের আচরণবিধি, তাদের শাস্তি খুব ইম্পর্টেন্ট, তার পদে থাকাকালীন শাস্তি, সংবিধান কিছু কথা বলেছে। আর তিনি যদি পদের বাইরেও থাকেন, যেমন ধরুন শেখ হাসিনার সময়ে নির্বাচনে জালিয়াতি হয়েছে, 18 সালের নির্বাচন, রাতের বেলা ভোট হয়েছে, আপনি প্রচলিত আইনে অনেককেই ধরতে পারবেন, কিন্তু আপনি নির্বাচন কমিশনকে দেখবেন ধরতে পারছেন না, কারণ আমাদের এখনো সেই রকম আইনি জায়গা কঠোরভাবে নেই, স্পেসিফিকলি নেই। আমরা সেগুলো ইনক্লুড করার চেষ্টা করছি। সো এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে আমি মনে করি। তারপর ধরুন আমাদের প্রবাসী ভোটারের জন্য এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফোকাস। আমরা খুব দ্রুত প্রবাসী ভোটাররা কিভাবে লিস্টেড হতে পারে, ভেরিফাইড হতে পারে এবং ভোট দিতে পারে, আমরা যত বেশি সম্ভব প্রবাসী ভোটার। এনআইডির ক্ষেত্রে সোফার যা আছে সেটাই, কিন্তু ওই যে সরকার যেটা চেয়েছিল এটা সরকারের কাছে নিয়ে যাওয়া, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, না কোনোভাবেই এটা যাবে না, এটা এখন পর্যন্ত তো মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে না, এটা ওটা আইন ছিল, ওটা কার্যকর হয়নি। সো এটা এখন পর্যন্ত আছে, কিন্তু এটা আমরা যেটা করছি, আমরা এটাকে সাংবিধানিকভাবে যদি ঢুকিয়ে দেন সুবিধা হলো, এটা যখন তখন চেঞ্জ করা যায় না। সো আমরা নির্বাচন কমিশনের কর্তৃত্বে কি কি থাকবে এর মধ্যে আমরা এখন এনআইডিটাও সাংবিধানিকভাবে, এটা এই মধ্যে করা যাবে না, কিন্তু এটাও সাংবিধানিকভাবে এই ক্ষমতা তাকে দেওয়ার কথা বলছি। আচ্ছা, আর আপনি এই যে নির্বাচনের এই যে নিয়োগ শুধু না, এই প্রক্রিয়াটা নিয়ে যে নীতিমালার কথা বললেন, সেটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওর সাথে মানে সাপ্লিমেন্টারি নাকি এটার ভিতরে? না, আমরা এটাকে অ্যামেন্ড করছি, আমরা এটা না, এমনি নির্বাচন কমিশনের জন্য এটা আরপিও না, এটা একদম আলাদা একটা আইন। আচ্ছা, ওটা সম্পূর্ণ, এটাই আমি জানতে চাই। যেমন একটা নির্বাচন কমিশনার নিয়োগ একটা আইন করলো না গত সরকার, আইন নিয়ে সমস্যা আছে, কিন্তু কেউ কেউ ওই নিয়োগ আইনটার কথাই আবার বলছে, আমরা বলছি তা না, আমরা একটা কম্প্রিহেন্সিভ আইন করব যার মধ্যে সবকিছু এখানে ইনক্লুডেড থাকবে। ওই একটা আইন তার নিয়োগ থেকে শাস্তি পর্যন্ত এভরিথিং শুড বি। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে সাজেশনগুলো দিয়েছেন তার ভিতরে কি সীমানা পুনর্নির্ধারণের কোনো সাজেশন আছে কিনা? আমাদের এটার জন্য একটা আলাদা, আমরা এই জিনিসটাকে গুরুত্ব দেই নাই। আচ্ছা, এতদিন পর্যন্ত আপনার ক্ষমতা যদি থাকে আপনি এইটাকে ইনফ্লুয়েন্স করতে পারতেন। আপনি বললেন নির্বাচন কমিশনই এটা করে ফেলছে, এই জিনিসটা এত সিরিয়াস, এত টেকনিক্যাল যে এর মধ্যে শুধুমাত্র জনসংখ্যা না, এটার মধ্যে
মানে আপনার ভূপ্রকৃতি কেমন আছে, জিওগ্রাফি কেমন আছে, মানুষ কেমন আছে, কত আছে, কিভাবে আপনি ভাগ করবেন, এটা একটা স্পেশালাইজড কাজ। বিভিন্ন রকম মানুষ মিলে কাজ করে। পৃথিবীর বহু দেশে এই ডিলিমিটেশনের জন্য আলাদা কমিশন থাকে। আমরা চাইছি যে এটা আলাদা একটা কমিশন থেকে এই ডিলিমিটেশনটা হোক এবং নীতিমালা এবং নিয়মের মাধ্যমে হোক। আমি চাইলাম, ইনফ্লুয়েন্স আছে, করে ফেললাম, কারণ এটার মাধ্যমে প্রচুর নির্বাচনের ফলাফল এদিক সেদিক করা যায়। এবং আমাদের এখনকার ডিলিমিটেশনের মেজর প্রবলেমের কথা যদি বলি, আমরা ইউনিফর্ম জনসংখ্যাও করতে পারি নাই। আমাদের 2 লাখের কনস্টিটিউয়েন্সি আছে কয়েকটা, আর আমাদের সর্বোচ্চ 7 লাখ মানুষেরও মানে কনস্টিটিউয়েন্সি। মোরালেস আমরা জানি 5 লাখের মতো একটা স্ট্যান্ডার্ড, 3.5 থেকে 4, 3.5 থেকে 4 হচ্ছে অ্যাভারেজ। কিন্তু এই যে এত বড় বলা হচ্ছে অ্যাভারেজের 5% কম বা বেশি, সর্বোচ্চ 10% কম বা বেশি। সো আমাদের যদি 4 লাখ হয়, আর কোথায় 2 লাখ, অর্ধেক। আমি যদি আপনাকে 7 লাখ আমি সাভারের কথাই বলতে যাচ্ছিলাম যে সাভার আসলে সবচেয়ে বেশি ভোটার এবং এখানে যে জিতে সেও সবচেয়ে বড় ব্যবধানে জিতে। তো এইটার ক্ষেত্রে কি এরকম ধরেন এখানে 2টা হতে পারে কিনা? হতে পারে, হ্যাঁ, একদম। আমরা সেগুলোই বলছি। মানে ওই যে ডেভিয়েশনটা 5% বা ধরলাম আমরা বাংলাদেশের পার্সেন্টেজ 10%, হোয়াটএভার ইট ইজ, কিন্তু এটা এত বেশি হবে না, দ্বিগুণ হয়ে যাবে। এটা কি জেলার ভিতরে বা বিভাগের ভিতরে সীমাবদ্ধ থাকবে নাকি এটার ইমপ্যাক্ট গুলো অন্য জায়গায় পড়তে পারে? যেহেতু আমরা চেষ্টা করতে হবে সীমানা ওর মধ্যে রাখার। সম্ভব, এটা অসম্ভব। আচ্ছা, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ বা এক কক্ষ সংসদ থাকবে কিনা এই জাতীয় কোনো এটা ইনফ্যাক্ট মূলত সংবিধান সংস্কার কমিশনের কাজ, কিন্তু আমরাও এটা নিয়ে যেহেতু বক্তব্য দিয়েছি, কারণ এখানে নির্বাচনের প্রশ্ন আছে। ওইজন্যই বললাম আমাদের এখন যে ফরম্যাটটা সংবিধান সংস্কার কমিশন দিয়েছে, আমরাও এটাকে সমর্থন করি, আমরাও এটাই বলেছি। ফলে আর আলাদা নির্বাচন লাগবে না, একটা নির্বাচনই হবে। সেই নির্বাচনের লোয়ার হাউসের ক্ষেত্রে এফপিটিপি, ফার্স্ট পাস দ্য পোস্ট যেটা আছে, সেই আমাদের এক্সিস্টিং সিস্টেম, সেটা দিয়ে হয়ে গেল। কে কত সিট পেল, নিম্নকক্ষ যেটা, হ্যাঁ নিম্নকক্ষ, আর ওই নির্বাচনেরই ভোটের পার্সেন্টেজের উপরে ভিত্তি করে আপার হাউসটা হচ্ছে। সো আলাদা করে, কারণ অনেক দেশে, যেমন আমরা যদি বলি, যেমন ধরুন আমেরিকাতে 2টো হাউসেই কিন্তু সরাসরি নির্বাচন হয়। ওদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসদের মধ্যে হয়, আবার সিনেটের জন্য সরাসরি। ভারতে আবার না, ভারতে কিন্তু এটা পরোক্ষভাবে হয়। তো এক এক জায়গায় এক এক রকম। ইউকেতে লর্ডস আর কমন্স না, একই, ওদের আলাদা নির্বাচন হয় না, ওই নমিনেটেড হচ্ছে। আমেরিকায় হয়। তো ফলে আমাদেরও আলাদা নির্বাচন লাগবে না। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের আর নতুন কোনো চাপ নেই। যদি আপার হাউসও হয়, তারা এই সেম নির্বাচনটার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা করে আপার হাউসটা। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন শেষ করে আমরা বিরতিতে যাব। সেটা হচ্ছে, যদি আপনার নির্বাচন ব্যবস্থা, দুঃখিত, সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, তাতে হচ্ছে যে যেভাবে ভোট হয় সেভাবেই নিম্নকক্ষ হবে, উচ্চকক্ষ হবে হচ্ছে ভোটের আনুপাতিক হারে। আপনাদেরও কি একই রকম? আমাদেরও একই রকম। ওনারা একটা জিনিস এক্সট্রা যোগ করেছেন, 5টা সিট ভারতে যেমন আছে, তাদের প্রেসিডেন্টের হাতে 6টা সিট আছে সম্ভবত, আমাদের এখানে 5টা সিট প্রেসিডেন্টের হাতে থাকবে। তিনি তার পছন্দসই 5 জনকে নমিনেট করবেন।